আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, উপদেষ্টা আমাদের বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবার কাহিনী অনেকে কিন্তু দেখছেন, কিন্তু আপনারা কি একদম মূল ঘটনাটা জানেন বা একদম সম্পূর্ণ ভিডিওটা কি আপনি দেখছেন? আজকে আমি আপনাদের একদম আপনারা যা দেখছেন এটার থেকেও আপনার কত জঘন্য লেভেলের কাহিনী বা ঘটনা যে তারা ঘটাইছে এই মানুষটার সাথে, এই শিক্ষকের সাথে, আপনারা যদি না দেখেন তাহলে কখনোই আপনারা বুঝতে পারবেন না যে এই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা কতটা ভয়ঙ্কর মনে করেন ক্রিমিনাল। তাই আমি প্রতিটি মানুষকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্লিজ আপনারা না টেনে এবং ধৈর্য সহকারে দেখবেন। চলুন তাহলে শুরু করি। একটি কথা আমরা শুনতে পাচ্ছি জায়গায় জায়গায়, সেটা হচ্ছে এখানে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নাম আসছে বারবার, এটা কেন? হ্যাঁ, এটাই তো আসিফ প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা, বর্তমান যে উপদেষ্টা আমার ছাত্রই। আপনাকে যে জোরপূর্বক আপনাকে রিজাইন করাচ্ছে, এটা যিনি প্রধান শিক্ষক উনি হচ্ছেন আসিফ মাহমুদের বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, উনি ঘটনার মূল নায়ক। ওদেরকে নিয়ে তাদের ক্যাডার বাহিনীকে নিয়ে ইয়া করছে। ওনার নামটা কি? তারপরে করছি আসিফ মাহমুদের বাবার নামটা আরেকবার বলুন। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। আচ্ছা, উনি তাহলে এই ক্যাডার বাহিনী নিয়ে আসছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, ক্যাডার বাহিনী নিয়ে আসছে। পরে যখন এরা প্রায় 1-1.5 ঘন্টা এমন করতেছে, একবার বলতেছে হেডমাস্টার তোমাকে চায় না, তোমাকে বলে বাংলাদেশে দেখেন না কি সারা বাংলাদেশের ছাত্ররা কি করছে, কুমুরমুটি শিক্ষার্থীরা ব্যবহার করতেছে, তোমাকে চায় না। তখন আমি বলছি যে হেডমাস্টার আমাকে চায় না, হেডমাস্টার চাওয়ার উপর তো আমার চাকরি ডিপেন্ড করবে না। তোমাদের চাওয়া না চাওয়ার উপর কি আমার চাকরি ডিপেন্ড করবে? আনো হেডমাস্টারকে ডেকে আনো, আনো হেডমাস্টারকে ডেকে আনো। তখন আমি স্যারের জোর করে ডাক দিছি, কই আপনি উপদেষ্টার বাবা আসেন, আপনি আমাকে চান না। এই পরিকল্পিত ঘটনার মূল নায়ক আপনি। এই বন্ধের মধ্যে শুক্র শনি বন্ধ, রবিবারে সংরক্ষিত ছুটি ছিল, সোমবারে ঈদে মিলাদুন্নবী ছিল, এর মধ্যে আপনি পরিকল্পনা করছেন, পরিকল্পনা করে আমাকে ফোন করে আনছেন, আপনি আসেন এই রুমে আসেন। তখন আমিও জুড়ে ডাক দিতেছি, আবার ছাত্রছাত্রীদের ডাকায় আনছি, তখন উনি আসছে, প্রধান শিক্ষক জনাব বিল্লাল হোসেন আসছে। আয়সা আমি বললাম যে স্যার আপনি না 20 লক্ষ টাকার মিটিং করেন, ওই 20 লক্ষ টাকার মিটিং কোথায়? আপনি কেমনে করলেন? এত বড় ন্যাক্কারজনক ঘটনা আপনি কিভাবে করলেন? আপনার ছেলে উপদেষ্টা। আমি তো কারোর সাথে সত্যতা থাকলে বললাম বলে, কারণ আমার ছেলে একটা ভালো পজিশন আছে, আমার ছেলে উপদেষ্টা, যেভাবে হোক আমার ছেলে তো উপদেষ্টা, এটা তো আমার গর্ব। আমিও তো আসিফ নিয়ে অহংকার করছি আমার ছাত্র। আচ্ছা, তাহলে আপনি কি করেছেন? আসিফ মাহমুদ আপনার ছাত্র ছিল? আমি এইটে গিয়ে তাকে পাইছি। আচ্ছা, ক্লাস 8-এ, সে যখন ক্লাস 8-এ পড়তো তখন সে আপনার ছাত্র? তখন আমি গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 8-এর পরে সে কোথায় গেল? 8-এর পরে সে আমি শুনছি ঢাকা আলিয়া মাদ্রাসা নাকি লেখাপড়া করছে, আমি যতটুকু জানছি। ঢাকায় মাদ্রাসায় পড়তে চলে গেল, এরপর মাদ্রাসায় পড়তে চলে গেছে, সেটা যতটুকু আমি জানছি, মৌখিক ভাবে জানছি আর কি, এত জানি না। ঠিক আছে, তারপরে হ্যাঁ, তারপরে তখন আমি যখন স্যারকে বলতেছি যে আপনি কেন আমাকে চান না, শিক্ষার্থীরা বলতেছে আপনি চান না এরাও চায় না, আর আপনি মুসলিম আমি হিন্দু। শিক্ষার্থীরা এই যে হিন্দু মুসলমান এরা ভাগ করার, এতদিন ভাগ করলো না, এখন ভাগ করলো, আমি পথ প্রদর্শক। আপনি কেন চান না? আপনার চাওয়ার উপরে কি আমার চাকরি ডিপেন্ড করবে? আপনি লিখিত দেন, আপনি কেন চান না আমাকে লিখিত দেন। এই লিখাটা লইয়া আমি ডক্টর ইউনিভার্সিটি আরম্ভ করি, শিক্ষা প্রতিষ্ঠাতে আরম্ভ করে আমি সব জায়গায় যাবো। আপনার চাওয়ার উপরে কি আমার চাকরি ডিপেন্ড করবে? আমি কান্নাও করতেছি, বলতেছি। ওখানে হেডমাস্টার কি বললো, কয় আমারও তো ঠেলা কথা কয় আমারও তো চাকরি থাকতো না। একথা কইয়া তার মুখেতে কিভাবে হাসি আসলো, সে একটা হাসি দিয়া মুচকি হাসি দিয়া রুমের থেকে আবার বের হয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রধান শিক্ষক তখন চলে গেছে। ঠিক আছে, চলে যাওয়ার এক পর্যায়ে তারা আবার ছেলেমেয়েরা আবার শুরু করলো, তুমুল শুরু করছে পদত্যাগে স্বাক্ষর করার জন্য। এক পর্যায়ে আমি পদত্যাগ পত্র ছুঁড়ে ফেলাই দিছি, হয়তো স্বয়ং ঈশ্বর আমারে শক্তি দিছে, কান্নাও করতেছি, ছুঁড়ে ফেলাই দিছি। তারপরে এরা যখন 1-1.5 ঘন্টা ইয়ে করলো, পারলো না, ঠিক আছে, তখন এদেরকে বের করে এরা বের হয়ে গেল। যাওয়ার পরে তারপরে আসলো
এই রুমের মধ্যে 9-10 জন ক্যাডার আসলো, 9 জন ক্যাডার। এরা কারা, নাম বলতে পারবেন দু একজনের? এরা ওই যে আবুল বাশার, তারপরে সাত্তার, মনির, সেলিম, জাবেদ, তারপরে আরো আছে 9 জন। কেউ তখন পুলিশ আর্মি কোনো কিছু ডাকেনি? না, আমার মোবাইল তো তাদের কাছেই। আর কে ফোন দিবে? স্কুলে যে ঘটনা হইতেছে, ভয়ে তো কেউ ফোনও দেয় না, বুঝছেন না? ভয়ে কারোর কাছে ফোন দেয় না, কেউ ফোন দেয় না। তারপরে ওরা ঢুইকা মানে শ্বাসরুদ্ধকর অবস্থায়, দরজা জানালা বন্ধ, শ্বাসরুদ্ধকর অবস্থায় যখন শিক্ষার্থীরা আমার টর্চার করতেছে, তখনই কিন্তু আমার প্রস্রাবের বেগ হয়েছে। আমি বলতেছি, গো আমারে প্রস্রাব পানা লয়ে যাও। ওরা নিয়ে গেছে না, এবার আমি সেন্সলেস হয়ে গেছি গা। ওরা আবার জল দিছে, জল দিয়ে ছিটকে আমার সজাগ করছে। তখন এরা ওই ক্যাডার বাহিনী ঢুকছে, ঢুকার পরে দরজা জানালা সব বন্ধ, মানে জানালার পর্যন্ত বন্ধ, মানে শ্বাসরুদ্ধ করে একটা অবস্থা। মানে ডাকাতিরা যেমন ডাকাত করতে রুমে ঢুকে যেমন তাণ্ডব চালায়, ওরও ঠিক এমন তাণ্ডব করলো, ঠিক আছে। তারপরে এক পর্যায়ে আমাকে চেয়ার থেকে এই মানে হ্যারো আমার হাতটি মুছরাইয়া, ওই যে আমি ইয়াগুলো পাঠাবো 2 দিন পরে ছবি তুলছি, হাতটি মানে চামড়া খুলে গেছে গা। হ্যারো আমার হাতটি মুছাইতেছে, আমি ব্যথা পাইতেছি। ও তুমি এমন করো না, আমি ব্যথা পাইতেছি, আমার কষ্ট হইতেছে। কত পদত্যাগ করে তারা পিতকারী ভাষা, গালিগালাজ, মানে উচ্ছৃঙ্খল গালিগালাজ, কোনো মানুষের পর্যায়ে পড়ে না, এমন ভাবে গালিগালাজ করতেছে। তখন আমি বলছি যে না, আমি পদত্যাগ করব না, আমি মরে গেলেও পদত্যাগ করবো না। গুলি করবি, আমি পদত্যাগ করবো না। ওরা আমারে চেয়ার থেকে ফালাই দিছে, চেয়ার থেকে ফালাইয়া ঠেক নাইছে। তারপরে বিশেষ করে বাম পায়ের হাঁটু, যেটাকে বলে হাঁটু রান, এটির মধ্যে আবুল বাশার, মনির, সেলিম, এরা আমাকে মানে মুড়া দিছে, ঠেক না দিছে। তারপরে ডেড়াইয়া গালিগালাজ করতেছে। শেখ হাসিনার দালাল বলে গালিগালাজ করতেছে। আমি বলছি না, আমি কারোরই দালাল না, আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো রাজনীতি নেমপ্লেট নাই, ঠিক আছে। তারপরে এক পর্যায়ে মুড়াইছে। তারপরে মনির যে ছেলেটা, এই ছেলেটা আমাকে মুড়াইছে, মাজার মধ্যে লাথি দিছে, মাথার মধ্যে ঠুঙ্গা দিছে। তারা তো 9 জন, আমি কয়জনের দিকে তাকাবো? আমার তো এমনি স্বাস্থ্য খারাপ। এর আগে ছিল ছাত্ররা, আর এখন এলো বহিরাগতরা। হ্যাঁ, এটি বহিরাগত ক্যাডার বাহিনী। হ্যাঁ জি, তারপরে বলুন। হ্যাঁ, তারপরে এই বাসার একটা 5 হাতে নিছে, একটা 5 হাতে নিছে, বুঝছেন নি? আমি যদি মানে মরণের আগের দিনও যদি আমার জ্ঞান থাকে, এই দৃশ্য, এই বিভীষিকাময় দিনের কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। আমি যতদিন বেঁচে থাকি, বাসার একটা 5, আবুল বাসার একটা 5 লইছে, 5টা লইয়া সে আমার কাছে গিয়ে আমার শাড়ি, মানে আমার শাড়িটা আলগি দিয়ে ঢুকাবে, এই কথাটা কতবার বলছে। আমার শাড়িটা গিয়ে আমরা টান দিতে গেছে। এটা আবুল বাসার কি প্রধান শিক্ষক? না, ক্যাডার বাহিনী, সরি। হ্যাঁ, আর প্রধান শিক্ষকের নাম বলুন সবাইকে আরেকবার বলুন। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন যে এদের সবাইকে জড়ো করেছে, বা ওনার যে মেইন হাত আপনি বললেন আসিফ মাহমুদের বাবা, এটার যুক্তিটা কি? এটার যুক্তিটা কি আপনার কাছে? হ্যাঁ, এটার যুক্তি বা প্রমাণটা কি? না, এটা যুক্তি। উনি এর আগেও আমার অভিযোগে দেখবেন, এর আগেও উনি আমাকে মিথ্যা অভিযোগ দিয়া আমার হয়রানি করার চেষ্টা করছে। কিন্তু আমি সৎ মানুষের মেয়ে, সৎ মানুষ, আমারই সফল হয়েছে, আমি জয়ী হয়েছি, আমি জয়ের মালা পড়ছি, ঠিক আছে। উনি আরেকবার উনি ছাত্র রাজনীতি করছে, কিন্তু উনি বারবার ব্যর্থ হয়েছে, ওনার নেচারই এমন। আচ্ছা, আপনি একটা কথা আমাকে প্রোগ্রামের আগে আমাকে একটু বলেছিলেন যে ওনার বিরুদ্ধে একবার, অর্থাৎ আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে একবার নারী কেলেঙ্কারির একটা, নারী নির্যাতনের একটা মামলা ছিল। এটা বিষয়টা কি?
এটা অনেক আগের কথা। নারী নির্যাতনের মামলা কে বা কারা কোন সালে সেটা? হ্যাঁ, এটা কে বা কারা করছে আমি জানি না। তখন আমি সালটা বলুন। এটা সালটা মনে হয় 18 সালে না জানি 19 সালে, 18 অথবা 19 সালে ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছিল। হ্যাঁ, নারী নির্যাতনের মামলা হয়েছিল। তখন এ কথাটা বলার উদ্দেশ্য হলো আমি প্রত্যয়নপত্র দিয়ে ওনাকে বাঁচাই আনছি। আচ্ছা, তখন কিন্তু এই যে উপদেষ্টা, আমি একটু দর্শকদের জন্য বলছি, এই যে প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ, সরি প্রধান উপদেষ্টা না, উপদেষ্টা বেগে পড়েন, এই উপদেষ্টা আসিফ মাহমুদ, এই আসিফ মাহমুদের বাবা উনি যে প্রধান শিক্ষক, উনি যার কারণে আপনাকে হ্যারাসমেন্ট গুলো, অত্যাচার গুলো সহ্য করতে হচ্ছে, ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ছিল 2018-19 সালে। এম আই রাইট? 18-19 সালে মেবি হতে পারে কি? তখন আমি প্রত্যয়নপত্র দিচ্ছি। হ্যাঁ, আমি প্রত্যয়নপত্র দিয়ে সরি শিকারানি, মেবি মানে কি মামলা হয়েছিল, আপনার সনটা খেয়াল নেই, এই তো? হয় 18 সাল অথবা 19 সাল উনি নাকি জেল খাচ্ছে, জেলও বলে খাচ্ছে, সেটা আমি জানি না। আমারে বলছে প্রত্যয়নপত্র দেওয়ার জন্য আমি দিছি, ঠিক আছে। একজন হেডমাস্টার দিয়েছিলেন ওনার পক্ষে, মানে ওনাকে ছাড়ানোর জন্য। হ্যাঁ, ছাড়ানোর জন্য। দর্শক আপনারা নিশ্চয়ই শুনছেন কি বলছেন আমাদেরকে। হ্যাঁ বলুন। তারপর আমি অনেকবারই ওনাকে স্যাক্রিফাইস করেছি, এটাই আমার সবচেয়ে জীবনের বড় ভুল। কারণ আমি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি শিক্ষক পরিবারের মেয়ে। আমার বাবা দেবিদ্যা রেয়াজউদ্দিন পাইলটের মতন হেডমাস্টার, মানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন, ঠিক আছে। আমি শিক্ষক পরিবারের মেয়ে। আচ্ছা যাক, ওই কথা যায় না। আপনাকে যখন এই অত্যাচার করছে, তারপরে কি হলো? আবুল বাসার এই মানে 5 হাতে নিয়ে এই মানে 2-3 বার গেছে আমাকে ইয়া করবে, আমার শাড়িটা আলগি দিয়া ওই 5টা ইয়ে করবে, 5টা ঢুকাবে। তারপরে ওই সাত্তার, এই বাসারের সাথে সবাই সমস্যা বলছে। এরপরে ওই যে সাত্তার আমাকে, আমার আরেকজন শিক্ষক আছে কৃষ্ণপদ চক্রবর্তী, গ্রামের, ঠিক আছে। ও তো আর এ রুমে নাই। এই সাত্তার যে ক্যাডার, সে বলতেছে তাই রে আর তারে, মানে আমি তাই আর কৃষ্ণপদ চক্রবর্তী শীতে তাই রে আর তারে কলমা পড়া বিয়ে পড়া। তখন আমি বলছি তোমরা কি বলো? আরে চুরেরও তো একটা ধর্ম আছে, ঠিক আছে, কি বলো সন্ত্রাস, তোমরা কি বলো? আমার স্টাফ, আমার ভাই, আমি তোমরাতে বিয়ার, আমার সংসার আছে না, আমাকে বিয়া দেওয়ার কথা বলে, তুমি এই ধরনের কথা বলো কেন? তাইরে আর তারে কলমা পড়াইয়া কৃষ্ণের সাথে আমার বিয়ে দিব। এরপরে আবার বলে কি, এই তুই কলমা পড়। তখন আমি বলছি যে কলমা শুদ্ধ করে উচ্চারণ কর, তুই শুদ্ধ করে উচ্চারণ কর, তোরা তো সন্ত্রাস, শুদ্ধ করে উচ্চারণ করতে পারবি? কুরআন শরীফ বাংলা করছে গিরিশচন্দ্র সেন, অন্তি কলমাটি ইয়া কর, উচ্চারণ কর। আচ্ছা যাক, এরপরে আবার এই তুমুল টর্চার আরম্ভ হয়েছে। আবার আমারে এদিকে দেয়, মাথার দেয়, এই ফার মধ্যে লাথি দেয়। এবার হাতে দিয়ে এমনি আমার লাল হয়ে গেছে, মানে হয়ে গেছে নোক টোক গিয়া। আমি আমার হাত ধরো না, আমি ব্যথা পাই, আমি পদত্যাগ করবো না, আমি মরে গেলেও পদত্যাগ করবো না। আমি কোন কারণে হেডমাস্টার এত বড় চক্রান্ত করলো এটা নিয়ে আমি আরম্ভ করে সব জায়গায় যাবো। আর এটা আসিফের দরজাটা নেড়েই যাবো, আসিফের কড়া নেড়েই যাবো যে তুমি উপদেষ্টা হয়েছো, তুমি তো, তোমাকে তো আমি একদিনের জন্য হলো পড়াইছি। তোমার বাবা যে এত বড় পরিকল্পনাটা করলো, তুমি কি গ্রামের কিছুই জানো না? আমি মানে বলছি, ঠিক আছে। তারা প্রায় 2-2.5 ঘন্টা ইয়া করছে, এই মানে টর্চার করছে। তারপরে আমি পানি খেতাম চাইছি, আস্তে আস্তে কথাগুলো মনে হয়, আমি পানি খেতাম চাইছি, বুঝছেন নি? আমি কিছু আমাকে পানি দাও, আমাকে পানি খাওয়ার সুযোগ দিছে না। তারপরে আমার ওই যে প্রস্রাবে ধরছে, ওই প্রস্রাবে ধরায় আমার তোল পেট ফাইটে, আমার নিচ পেট ফাইটে যেতেছে ব্যথায়। আমি কান্না করে ভিক্ষা চাইছি যে আমাকে প্রস্রাবখানা নিয়ে যাবো, প্রস্রাবখানা যাবো, আমি তো ওয়াশরুমে যাবো, ওয়াশরুম বাইরে, আমি ওয়াশরুমে যাবো। বাসার সেলিম, তারপরে মনির, সাত্তারি সব দিয়ে বাসার বেশি হয়েছে, বাসার কথা তলফেটটা লাঠি দিয়ে ফাটাইলা,
তলপেটটা মিলে আমার পেটটা দেখে আর পাটা রয়ে গেছে, পাটা মানে ফাটার মুড়া রয়ে গেছে, তলপেটটা লাথিতে পারে না, আনালে এনে প্রস্তাব কর। এরপরে এই যখন আর পথে স্বাক্ষর করাতে পারে না, আমার শরীর আসছে, আমি না মানে এর মতন দিকে তারা আবার পানি দেয়, আমার উপরে পানি দেয়, দিয়া তারপরে আবার ইয়া করে তারপরে এক পর্যায়ে আমার শাড়ি বিবস্ত্র করবে, আমার শাড়ি গেছে টাইম না খুলে নেবে, খুললা আমাকে বিবস্ত্র কইরা আমার সাথে তারা নষ্টামি করবে, শুইয়া চাইরা তারপরে ভিডিও করবে, এই ভিডিও কর, আমি তার লোকে ঘুমাই, তার লোকে শুই, তার শাড়িটা খুললা বিবস্ত্র করে ফেসবুকে দিয়ে দে, এরপরে তাই নষ্ট মই লইব, তারপরে তাই পদত্যাগ করাম, আর নাহলে তারা চিন্তিত করে ঘুম করে লইতাম গা, আমি তো নে চিন্তিত করে ঘুম কর, আমাকে তারা বিবস্ত্র কইরা তারপরে এই কাজগুলা করবে। তারপরে এক পর্যায়ে আমি এত ক্লান্ত হয়েছি, আমার আর কথা বলার শক্তিও নাই, আমার আর এনার্জিও নাই। এরপর আমি বারবার বলতেছি যে তোমরা আর এমন করো না। এরপর আমি শেষ পর্যায়ে যখন তারা আবার আমার উপরে টর্চার করতেছে, তখন আমি কিন্তু এক পর্যায়ে তাদের এই যে খাতাটা, হয়তো আল্লাহ শক্তি দিচ্ছে, স্বয়ং আল্লাহ ছিল, এরকম তো আমার কেউ নাই, স্বয়ং আল্লাহ ছিল, আমি খাতাটা সেইটাতে ফেলে দিছি। এরপর আপনি মুখ দিয়ে তারা খুলতে পারে না, আপনি আঙুলটি টাইম না আমার আঙুল টাঙুলটি এমনি চুলাই নিচ্ছে। তারপরে এক পর্যায়ে পদত্যাগ কর, তুই পদত্যাগ করতে ঠিক আছে, আমারে পদত্যাগ করাইয়া ওই যে আমার যে শিক্ষক কৃষ্ণপদ চক্রবর্তী সেও করাই লইলে। মহিউদ্দিন নামে একজন আছে, মহিউদ্দিন, সে বলে হিন্দুই রাখতো না, মানে এই স্কুলে কোনো হিন্দুই থাকবে না, তাইলে আমারে কইরা আমার ওই শিক্ষকেরও করে লইলে, ঠিক আছে। আচ্ছা যাক, ওই শিক্ষক তো জানে না, মানে আমার সামনে যে বলছে এটি আমি জানি আর কি। তখন করছি কি তা, তারপরে আমার যে খাবারগুলা আছে না, আমার এই খাবারগুলা সেব দিছে, খাবারগুলার মধ্যে সেব দি আমার খাবারগুলা এমনি খা সেব দিছি, খা এরপরে মানে ডাকাতরা যা করে তা করলো আর কি, আমার খাবারগুলার মধ্যে সেব দিছে। এরপরে যখন আবার টর্চার শুরু করছে, তখন এরপর আমি বলছি যে না, আমি জনপ্রতিনিধি না, ঠিক আছে, আদৌ শেখ হাসিনার দালাল, মানে শেখ হাসিনার সরাইতে আধা ঘন্টাও লাগছে না, দেখছ না, প্রধানমন্ত্রী তো দেশ ছেড়ে যাওয়ান লাগছে, তুই তো শিকারানি না, তুই তো ডেড়ে শিকারি না, তোর কি লাগবে, তোর তো 1-2 এর ব্যাপার। তখন আমি বলছি যে আমি শেখ হাসিনার দালালও না, খালেদের দালাল, আমি রাজনীতি করি না, তুমি রাজারের কথা করো না, ঠিক আছে, ইয়া করো, আমি জনপ্রতিনিধি, আমি কি জনপ্রতিনিধি যে আমি উপরে তুলছি, উপরে বুদ্ধি তুলছি, টাইম না, আমি শিক্ষক, আমি আমার যোগ্যতা বলে শিক্ষক হয়েছি, হাজার হাজার ছাত্রছাত্রী মানুষ করছি, কিন্তু আজকে তোমরা মতো সন্ত্রাসীরা হেডমাস্টার পরিকল্পনা করে এই কাজটা করবে। এই কাজটা আমি ধিক্কার জানাই, আমার তো আর কিছু করার নাই, আমি ধিক্কার জানাই, আমি পদত্যাগ করবো না, আমার গুলি করবি, গুলি কর। তখন ওই যে সেলিম তারা সেলিম মনির কয়, তোর মতো শিকারে পদত্যাগ করে তুই গুলি করে দিব, তোর মতো শিকারে, মানে আমার মতো শিকারে। আপনার যে ঘটনাগুলো ঘটছে এই চলমান অবস্থায় কি মাঝে মাঝে প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা কি এসে দেখছিল কি ঘটছে? আসছে, উনি 2 বার না 1 বার আসছে, আয়সা আবার গেছে গা, এবার কমিটির লোকও 2 জন আসছে, আপনি বলেননি যে স্যার এগুলো কি ঘটছে, আপনি আমাকে রক্ষা করার কিছু বলেননি? বলছি তো এরপরে তো আর বলার মতো এনার্জি ছিল না, ওইলে বললাম না যে আমি ওই যে আপনি নাকি আমাকে চান না। তারপরে ওই যে সাত্তার বলছে যে 15 দিন ধরে এই চেষ্টা করতেছি তোরে পদত্যাগ করানোর জন্য। আমি কইছি এতদিনে পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এতদিনে পরিকল্পনা সুন্দরভাবে করতে পারছিস নাকি? তা আমি তো বললাম না যে আপনি কেন চান না, কেন এই পরিকল্পনা করলেন। আমি ডক্টর ইউনূসের আরম্ভ করে শিক্ষা উপদেষ্টার কাছে যাব, আমি আসিফের করাটা নেড়েই যাব, আমি শিক্ষা উপদেষ্টারে জিজ্ঞাসা করবো আমার অপরাধ কি, আমি যদি পদত্যাগ করতে হয় আমি শিক্ষা উপদেষ্টার কাছে গিয়ে পদত্যাগ করবো, আমার অপরাধটা কি। আর অপরাধ করলে আইন আছে, আইনের শাসন আছে, আইন বিচার করবে, ঠিক আছে। আমি তো কথা বলছি, ঠিক আছে।
তারপরে তারা টর্চার করছে, কমিটির লোক ছাত্রছাত্রী যেবেলা টর্চার করছে এ সময় কমিটির লোক 2 জন আসছে, হেডমাস্টারও আসছে। তারা যে সময় টর্চার করছে এ সময় আসছে, আইসা উনি গেছে গা, বুঝছেন না, উনি গেছে গা। উনি তো চাইতেছে যে এবার জোর করলে, মহিলা মানুষ, আমি হিন্দু মহিলা মানুষ, এখানে অসহায় নিরুপায়, আমার তো এখানে কেউ নাই, আর কেউ থাকলেও তো বাঁচানোর মতো কেউ আসবে না এই অবস্থায়। তো কাজে আমার পদত্যাগ করতে, উনি তো হেডমাস্টার তো জানে, শিক্ষা উপদেষ্টা তো ইয়া দিছে, প্রজ্ঞাপন জারি করছে যে জোর করে পদত্যাগ করালেই দেশের এই পরিস্থিতিতে কারোর পদত্যাগই গ্রহণযোগ্য হবে না। তাইলে হেডমাস্টার এটা জানার পর উনি এত জোর করলো কেন আমাকে পদত্যাগ করানোর জন্য? আমাকে কেন এভাবে এত টর্চার করলো? আমার কি অপরাধ ছিল? আমার অপরাধ কি? আমি কি হিন্দু? এটাই কি আমার অপরাধ? বাংলাদেশে হিন্দু হয়ে জন্মগ্রহণ করাটাই কি আমার অপরাধ? আমার মনে হয় আমার এটাই অপরাধ। না তো আমার তো চাকরি জীবনে কোনো ব্যর্থতা নাই, আমার প্রতি তো কোনো, আমার শিক্ষার্থীদের কোনো মানে ইয়া ছিল না, অখুশি ছিল না, আমার প্রতি তো আমার স্টাফরা কোনো অখুশি ছিল না কোনোদিনও। তাহলে আমার অপরাধ কি? আমার অপরাধ আমি হিন্দু, আমি তো কোনো রাজনীতিও করি না, আমার আমার ফ্যামিলি রাজনীতির সাথে জড়িত না। হ্যাঁ, আমি স্পষ্টবাদী, আমি স্টেট প্রোডাক্ট, আমি প্রতিবাদী, আমি সাহসী বিদেই সেদিন স্বয়ং আল্লাহ আমার বাঁচাইছে আপনার দোয়ায়, না তো আমার বাঁচার মতন কোনো অবস্থা ছিল না। তারপরে যখন বলছি যে আমি জনপ্রতিনিধি না, আমাকে টাইম নিয়ে আসছেন নামাবি, ঠিক আছে, আমি পদত্যাগ করবো না, আমি শিকার আনি পদত্যাগ করবো না, গুলি করবি গুলি কর, আমি মরে গেলেও পদত্যাগ করবো না, ঠিক আছে। এখন আমাকে তোমরা ওয়াশরুমে নিয়ে যাও, আমি কতবার ভিক্ষা খেতেছি, মানে জীবন ভিক্ষা যেভাবে মানুষ চায়, এক ফুটা তৃষ্ণার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ যেভাবে খাবারের জন্য হাহাকার করে, আমি এই ওয়াশরুমে যাওয়ার জন্য তাদের কাছে এইভাবে হাহাকার করছি, পানিও দিচ্ছি, আমাকে পানিও দিছে না, ঠিক আছে। তারপরে এই রুমের থেকে প্রায় ছাত্র ছাত্রী আর ক্যাডার বাহিনী সহ প্রায় 4 ঘন্টা আমার উপরে টর্চার করছে, 4 ঘন্টা, প্রায় আনুমানিক 4 ঘন্টা টর্চার করে তারপরে আমাকে বের করছে। হেডমাস্টার ইয়া আসছে, সালাউদ্দিন মেম্বার আসছে, ঠিক আছে, সালাউদ্দিন মেম্বারও মাঝখানে ঢুকছে, সালাউদ্দিন মেম্বারও ছিল। এবার আইসা আমাকে বের করছে, বের করে হেডমাস্টারের রুমে নিয়ে যাবে, আমি বিউটি পাঠাবো, মানে হেডমাস্টার রুমের সামনে ভিড় মিছিল দিতেছে। তারপরে আমি কিছু না, আমাকে আগে ইয়া করে দাও, আমার আগে আমার পিয়ন মিন্টু, মুজাফফর আহমদ মিন্টু আমাকে ধরছে, তারপরে আমার নাইট গার্ড ইয়া নাসির ধরছে। এই ঘটনার তাহলে দেখা যাচ্ছে অসংখ্য সাক্ষী, হ্যাঁ অসংখ্য, ওরা ধরছে, বুঝছেন নি। তারপরে ধরার পরে একবার আমি প্রস্রাবখানায় গেছি, তখন কিন্তু আমার হাঁটতে কষ্ট হইতেছে, প্রস্রাবখানায় গেছি, যাওয়ার পরে একবারে ওই আমার নাসিরে বলতেছে যে ম্যাডাম আমরা তো শৈল শক্তি নাই, দরজা লাগে দেবো না, আমি দরজা ধরে রাখছি, আপনি যান। তখন কয় প্রস্রাবখানার ভিতরে তারা তালা দিলা, তারে প্রস্রাবখানার ভিতরে তালা দিলা। এবারে দেখ প্রস্রাবখানাতে বাইর করছি, বাইরে হয়েছি, বাইরানোর পরে হেরা আমারে দৌড়াদৌড়ি কইরা তারপরে এই মানে প্রস্রাবখানার যে যাচ্ছি, তখন তো বারান্দার ভিড়, এই সময় আমার শরীরের মধ্যে আঘাত করছে, মাথার মধ্যে এমনি ঠুঙ্গা দিছে, বাড়ি দিছে, হাতের মধ্যে এমনি বাড়ি দিছে। তারপরে জালাল নামে লোকটাও ছিল, এই জালাল নামে লোকটাও আমার হাতে ধরে টান দিছে। আমি কিছু, আমি তো ব্যথা পাচ্ছি, তুমি আমাকে ধরো কেন? আমার পিয়ন ধরবে, আমার নিরাপত্তা প্রহরী ধরবে, আমার নাইট গার্ড ধরবে, তোমরা সরো। তখন আমাকে আমার গার্ডটা ধরছে জালালে, দইরা এমনি কয় ইয়া হেডমাস্টারের বাবা ডাক, হেডমাস্টারের বাবা ডাক, হেডমাস্টারের কাছে ক্ষমা চাই। আমি কি কেন ক্ষমা চাইবো কেন? আমি কি কোনো অন্যায় করছি? আসিফ মাহমুদের বাবার কাছে ক্ষমা চাইতে বলছে। ক্ষমা চাইতাম, 2 ঘন্টা ফাওয়ারিদপুরে বুঝিয়ে থাকতাম। আমি কি হেডমাস্টার কি আমার বাবা? হেডমাস্টার স্কুলের অভিভাবক, স্কুলের কর্তৃপক্ষ, আমাদের কর্তৃপক্ষ, হেডমাস্টার কি আমার বাবা? তারপরে এরপরে হেডমাস্টারের রুমে নিছে, হেডমাস্টারের রুমে গেছি পরে রাজীব বণিক নামে একটা লোক, এই লোকটা মানে হেডমাস্টার রাজীব বণিকের বাবা আর হেডমাস্টার তারা গুরু শিষ্য, যত গ্রামের মধ্যে যত নিকৃষ্ট কাজ করে এই পরিকল্পনা করে এই দুটা লোক, আরো লোক আছে, ওই ওনার ছেলে সুধীর বণিকের ছেলে রাজীব বণিক, সে কয় ইয়া কর, তাই একবার তো ওই রুমে বলছে, আবার হেডমাস্টার রুমে তাই তারা ভিডিও কর, কয়েকজন বাইরে আর 2 জন ভিডিও কর, তারে বিবস্ত্র করে মনে, তারে বিবস্ত্র করে তারে ফেসবুকে দিয়ে দেন। আমি তার লগে আকাশ কুকাশ করাম, তারপরে ফেসবুকে, এগুলা ফেসবুকে আসবে। আমি বলছি আর বললো না এই কথাগুলো, আমি কান্না করতেছি, আমাদের এমনি শৈল শক্তি নাই। তারপরে হেডমাস্টারে কয় লেখেন মামলা করতে পারবেন না,
এবারে আপনাকে বলছে যে লিখেন, মামলা করতে পারবেন না। হ্যাঁ, মামলা করতে পারবেন, লিখেন। আমি লিখতে, আপনি লিখে দেন, আমার তো শরীরে শক্তি নাই, হাতে শক্তি নাই, মামলা কোন লঞ্চিত। তো আমি তো আপনি লেখেন না, কি লিখবেন আপনি লেখেন, আপনি স্বাক্ষর করেন। আপনি বললেন যে শিকারানি স্বাক্ষর করছে, আমি তো তারপরে দেখেন এমন কাজ করলে কি কাজ করছি, আমি কি করছি, আপনি কোনো কিছু প্রমাণ পেয়েছেন আমি কি করছি? অবশ্যই আমি এটা সুষ্ঠু বিচার কামনা করি, অবশ্যই কামনা করি। আমি চাই, আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি দর্শকদেরকে বলছি, আমি আপনাদের মাধ্যমে এটা সুষ্ঠু বিচার চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে নাহিদ ইসলামের বাবার ব্যাপারেও আমরা ভিডিও ফুটেজ পেয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারে কোনো স্টেপ নেওয়া হয়নি। আজকে আমরা আসিফ মাহমুদের বাবার নেতৃত্বে এবং ষড়যন্ত্রে উনি দাবি করেছেন যে এই ঘটনা ওনার উপরে হয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার দাবি করছি। যারা আইন প্রয়োগকারী সংস্থা জড়িত তাদের দৃষ্টি আকর্ষণ করছি, উপদেষ্টা মন্ডলীর সবার দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতি যারা ছিলেন আওয়ামী লীগ সরকার বলে, অর্থাৎ বিএনপি থেকে শুরু করে। আমি কি অভিযোগ করছি, এই অভিযোগের কোনো মানে থানা থেকে কোনো তদন্ত কোনো কিছু আসছে না। আমি ডিসি কেও জানাইছি, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি জামাতের নেতাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি, উপদেষ্টা মন্ডলীর সবার, যে শিখা রানীর উপরে এই নির্যাতনের তদন্ত কেন হবে না, কেন আমরা কিছু গ্রেফতার দেখতে পাবো না, কেন আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে অথবা নাহিদ ইসলামের বাবার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এর সদুত্তর জাতি জানতে চায়। ওকে ফাইন, আর দেখতে হবে না। আমার কথা হচ্ছে ভাই, মানে কারা এরা, কি পরিচয় এদের? আমি আসলে তিনটা টপিকে কথা বলতে চাই। প্রথমত, একজন শিক্ষককে কিভাবে আরেকটা শিক্ষক হয়ে আপনার ভাড়া করা, মানে এলাকা ভিত্তিক ভাড়া করা গুন্ডা এনে বা আপনার মাস্তানদের এনে একজন নারী শিক্ষককে বলে যে পাইপ তোমার ওইখানদা, মানে কি জঘন্য লেভেলের কথা। মানে কোন জায়গায় বাস করি ভাই, আজকে একটা শিক্ষক হয়ে আরেকজন শিক্ষককে আমরা সম্মান দেখাতে পারি না। শুধু এটাই না, ভাড়া করে গুন্ডা এনে আমরা এভাবে আমরা হেনস্থা করি বা অপমান করি। এদের কি বিচার হওয়া উচিত না? আজকে আমাদের বাংলাদেশে আরো না জানি কত শিক্ষকের এই নাজাহেল অবস্থা, না জানি। আপনি বুঝতে পারতেছেন মানুষটাকে পর্যন্ত আপনার মানে কি বলবো ভাই, এর সাথে মানে শুইতে পর্যন্ত চাইছে যে আমি শুভ, তোমরা ভিডিও করো, ফেসবুকে দিব, ভাইরাল হয়ে যাব, দেন একটা পর্যায়ে তার পদত্যাগ হয়ে যাবে। এই ধরনের হুমকি এবং ঘটনা পর্যন্ত তারা ঘটাইতে চেষ্টা করছে। আপনি ভাবতে পারেন আমরা কোন দেশে বাস করি? আর মানে কি বলবো ভাই, মানে এদের সন্তান হয়েছে আজ বাংলাদেশের জাতির উপদেষ্টা। ভাবা যায়, যার বাবা নাকি আপনার 18 সালে বা 19 সালে নাকি আপনার মানে একজন মানে মহিলাকে আপনার ধর্ষণের বা একটা ইয়ের মামলা পর্যন্ত তার নামে হয়েছিল। তো ভাবতে পারেন ভাই, এর ছেলে হয়েছে বাংলাদেশের উপদেষ্টা। হ্যাঁ, জাতির ওইটা মারা সারা আকাশ ভরা তারা। বুঝতে পারছেন? আরেকটা কথা বলতে চাই, আমি বেশি কিছু বলবো না। সেটি হচ্ছে যারা নাকি বলেন যে ভাই এই ধরনের ভিডিও হচ্ছে ভুয়া, এর হচ্ছে সাজানো বানানো, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন শিক্ষক মুখের লাইভে এসে এইভাবে মুখ জবানি দিত না যদি সেটা ভুয়াই হতো। এইভাবে তার ভিতরে আবার কি একজন উপদেশের বাবার নামে। হ্যাঁ, মানে আপনাদের মাইন্ড কোথায় আছে? আপনারা নাকি কি আপনারা কি বলেন যে আপনারা এগুলো বিশ্বাস করেন না? আপনারা কি করলে বিশ্বাস করতেন? যখন নাকি তিনি এই কথা বলেন যে আমার সাথে শুয়ে তারপর ফেসবুকে ভিডিও দিতে চাইছে, আমাকে ভাইরাল করতে চাইছে, সেই ভিডিওটা দেখার পর আপনি বিশ্বাস করতেন যে না ঠিক আছে? হ্যাঁ,
মানে কোথায় আমাদের আজকে মনে করেন মানে দেমাগ, আমরা কতটা নিজে নেমে গেছি আমরা মানুষ হিসাবে, আপনি ভাবতে পারেন? হ্যাঁ, শুধু এটাই না, তিনি আপনার পুলিশের কাছে কাছে কমপ্লেন পর্যন্ত করে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। কারণ কি? তিনি উপদেষ্টার বাবা। উপদেষ্টার নাম কি? আসিফ মাহমুদ। এই হচ্ছে আমাদের অবস্থা। এরা একদম শুরু থেকেই মনে করেন স্বৈরাচার। এদের বিচার কি বাংলাদেশের মাটিতে হবে না? হ্যাঁ, আমার প্রশ্ন একটাই সমস্ত আমার দর্শক মন্ডলীদের কাছে, এই বিচারের ভার আমি আপনাদের উপরে দিলাম, এই বিচারটা আপনারাই করে যাবেন। আমি আসলে আর কিছু বলতে চাই না ভাই, কারণ বলার মতো আমার ভাষাই নাই। যেখানে একজন নারী শিক্ষকের সম্মান নাকি এইভাবে দেওয়া হয়, আর অপোজিট সাইডের মানুষটাকে উপদেষ্টার বাবা, আসিফ মাহমুদের বাবা, বাপ বেটা দুজনেই হচ্ছে মনে করেন ক্রিমিনাল, সবাই ক্রিমিনাল, একটু ভালো না। ভালো থাকবেন সবাই।